চলুন এলআইসি এজেন্ট হয়ে বলুন এখন তো লাইফ পুরো সেট। 6 টাকায় 1 কোটি কোটি টাকা 6 টাকা মাত্র 6 টাকায় 1 কোটি। হ্যাঁ সত্যি কিনুন ডিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। বিরতির পর ফিরে এলাম টাফ টক উইথ ঋতব্রততে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির রাজনীতিবিদ, রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে তরুণ যে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন ডাক্তার মুকুটমণি অধিকারী। তিনি শুধুমাত্র তিনি বিধায়ক নন, এই মুহূর্তে গোটা দেশে জাতীয় কর্মসমিতির অর্থাৎ ভারতীয় জনতা পার্টি জাতীয় কর্মসমিতির সর্বকনিষ্ঠ সদস্য ডাক্তার মুকুটমণি অধিকারী। আমার প্রথম প্রশ্ন আপনাকে, আর কতদিন এ দলে রয়েছেন? বারবার তো ডাক পাচ্ছেন। না, সেরকম কোনো ব্যাপার নয়। আমরা ডাক তো পাচ্ছেন। ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী, একজন সাধারণ কর্মী। তারপর পার্টি যদি কোনো পদ দিয়ে থাকে সেটা উপরি পাওনা। আমার পলিটিক্যাল কেরিয়ারের শেষ দিন পর্যন্ত ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে হিন্দুত্ব পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আমি সামিল থাকব এবং ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মী হিসাবে আপনারা আমাকে পাবেন। এবার একটু আমি ইনফর্মাল কথা বলছি, আমি কোনো রাজনৈতিক দলকে আঘাত করার জন্য কথা বলছি না, একজন অর্বাচীন সাংবাদিক হিসেবে জিজ্ঞেস করছি। ধরুন এখন উন্নয়নের প্রশ্নে যারা আপনাকে ভোট দিয়েছেন, অর্থাৎ রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে, সেখানে তো নিশ্চয়ই সরকারি কোনো সভা বা কোনো ধরনের সরকারি যে সমস্ত প্রকল্প সেগুলো পেতে তো অসুবিধা হচ্ছে খুব, যেহেতু আপনি বিরোধী বিধায়ক। এইটা তো মানবেন আপনি? কোশ্চেনটা খুব বিতর্কিত, তবু অ্যান্সারটা দিতেই হচ্ছে। বিরোধী দলের বিধায়ক হলে এর আগের সরকারও এতটা বিরোধিতা করতো না যেটা পশ্চিমবঙ্গে মাননীয় সরকার আমাদের সঙ্গে করছে। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নিয়োগ, আমি যখন নিজে বাদকুল্লা পিএসসিতে ডাক্তার ছিলাম, সত্যজিৎ বলে একজন তৃণমূলের এমএলএ ছিলেন, তিনি মারা গেছেন, খুন হয়েছিলেন তার সৎ কাজের জন্য কৃষ্ণগঞ্জে। উনি আরকেএস এর একটা পোস্টে ছিলেন, এটুকু আমার মনে আছে। এখন আপনি দেখুন, পশ্চিমবঙ্গের বিরোধীদেরকে কোনো জায়গাতেই কোনো কাজে রাখা হচ্ছে না। এটা ঠিক নয়, কারণ কি আমরা মানুষের ভোটে নির্বাচিত হয়েছি। আর উন্নয়নের কথা বললে আমাদের যে ফান্ডের টাকাটা আসে এমএলএ কোটা, সেইটা টাকা দিয়ে আমি চেষ্টা করছি একদম খুব ভালো কোয়ালিটির কাজ করা এবং সমস্ত স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতন একটা বার্তা দেওয়া, এবং মানুষের হয়ে মানুষের কাজের জন্য আমি সবসময় দরবার করছি। তাছাড়াও যে প্রজেক্টগুলো, যে প্রকল্পগুলো পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, তার ম্যাক্সিমামটাই তো সেন্ট্রাল গভর্নমেন্টের। আপনি জানবেন যে কিছুদিন আগেই সেন্ট্রাল থেকে বলা হয়েছে যে 3টি প্রকল্পের নাম কেন্দ্রীয় সরকারের দেওয়া নাম না রাখলে তারা অর্থ বরাদ্দ বন্ধ করে দেবে। এবং ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টকে সেটা করতে হচ্ছে। তারা বাংলার যে যোজনাটা ওরা নাম রেখেছিল, সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা লিখতে হচ্ছে। তো পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু জানতে পারছে, এবং পঞ্চায়েতগুলোতে যে হিউজ পরিমাণ টাকা আসছে কাজ করার জন্য, প্রত্যেকটা জায়গায় কাজ হচ্ছে, কারণ টাকা আসলে তো টাকা ফেরত দেওয়া যায় না, কাজ হচ্ছে। সেটার 70% টাকাই সেন্ট্রালের। সুতরাং পশ্চিমবঙ্গের মানুষ, শিক্ষিত মানুষ, প্রত্যেকের হাতে মোবাইল রয়েছে, প্রত্যেকেই শিক্ষিত, প্রত্যেকেই জানছে যে উন্নয়ন হচ্ছে। সেই উন্নয়নের জোয়ারটা বেসিক্যালি কেন্দ্র সরকারের, নরেন্দ্র মোদী সরকারের। খুব সুন্দরভাবে বললেন। আমি এখান থেকেই প্রশ্ন করব, যেহেতু ধরুন ভারতীয় জনতা পার্টি থেকে তৃণমূল থেকে ভারতীয় জনতা পার্টি আসা যাওয়াটা কোনো ব্যাপারই নয়। আসা যাওয়ার মাঝখানেই সব রাজনীতিবিদরা চলছেন, কে কখন কোন দলে আছেন সাংবাদিক হিসেবে আমরাও মনে রাখতে পারি না। সেক্ষেত্রে আপনাকে বলি, আপনি যেহেতু বয়সের তরুণ, কি হয়েছে আর কয়েকটা দিন আপনি ধরুন অন্য দলে গেলেন, গিয়ে সেখান থেকে কাজ করলেন জনপ্রিয় শাসকের হয়ে, তারপর আবার ইচ্ছে মতো চলে আসতেন জনতা পার্টিতে, ভারতীয় জনতা পার্টিতে। এটা তো পশ্চিমবঙ্গের রাজনীতিতে চলেই। এটা মনে হয় না কখনো কখনো, যখন ডাক পাচ্ছেন, ডাক তো মাঝে মধ্যেই পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে? আমার সাথে ডিরেক্টলি কেউ যোগাযোগ করে না, যোগাযোগ করার চেষ্টা কেউ করলে আমি তার সাথে যোগাযোগ রাখি না। হ্যাঁ, যেটা কোশ্চেনটার অ্যান্সার তো দিতে হবে। দেখুন, অন্যান্যদের পলিটিক্যাল এথিক্স, অন্যান্য পলিটিশিয়ান, তাদের মতনই আমাকে হতে হবে, অন্য একটা মানুষের মতন আমাকে হতে হবে। আমি শুধু নাই,
যে কোনো মানুষকে তাকে অন্য একটা মানুষের মতন হতে হবে, এই চিন্তাভাবনাটাই তার নিজের সত্তাকে ইনসাল্ট করা বলে আমি মনে করি। সুতরাং আর বিশেষ করে মানুষটা যেখানে আমি, সেখানে নীতি আদর্শের প্রসঙ্গে আমি একদম অনড় আছি এবং থাকব। আর প্রশ্নটা শুধু আমার নয়, প্রশ্নটা আমার সঙ্গে জড়িত লাখো লাখো মানুষের, আমার সঙ্গে জড়িত নদিয়াবাসীর ইমোশন। এটা সেই ইমোশন নিয়ে খেলার কোনো অধিকার আমি কেন, অন্য কোনো রাজনৈতিক নেতার নেই। খুব সুন্দর জবাব দিয়েছেন। এই ক্ষেত্রে আপনাকে একটা প্রশ্ন আমার করতেই হচ্ছে, সেটা হচ্ছে যে যেহেতু আপনি বয়সে তরুণ, যেহেতু আপনি একজন ডাক্তার এবং সমাজ সেবা করার জন্য ডাক্তারিও ছিল, আপনি রাজনীতিতে এসেছেন, তার আদর্শগত কারণটা আপনি খুব সুন্দরভাবে বলেছেন। কিন্তু কেউ কেউ বলছেন যে অতিরিক্ত কড়া নজরে আপনাকে ভারতীয় জনতা পার্টি রেখেছে। কখনো আপনাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কখনো আপনাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কার নজরদারিটা কড়া আপনার ওপর? আমি তো নজরদারি দেখতে পাই না। আমি মানুষটা এরকমই কথা বলি, সবার সাথে এরকমই কথা বলি, কারো পদলেহনও করি না, সেটা সবাই জানে। সুকান্তদাও জানে, অমিতাভদাও জানে, আমাদের শুভেন্দুদাও জানে আমি এরকম ভাষাতেই কথা বলি না। আমার পরে নজরদারির কিছু নেই। আমরা ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শের প্রশ্নে আমার এবং আমার পরিবারকে ভারতীয় জনতা পার্টি খুব ভালো করেই জানে, যে জন্যই টিকিট 2019 সালে দেওয়া হয়েছিল বলে আমি মনে করি এর একটা অন্যতম কারণ। আর অন্যান্য যে কোনো রাজনৈতিক নেতা, যে কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক নেতার থেকেও রাজনৈতিকভাবে নিজের পার্টির প্রতি ডেডিকেশন বা তাদের ভোট ব্যাংক মেনটেন করা, মানুষকে সঙ্গে নিয়ে চলা, মানুষের সমর্থন, সেটা আমার কোনো অংশে কারো থেকে কম নয়। সুতরাং ভারতীয় জনতা পার্টির প্রতি আমি আত্মবিনোদিত এবং নিবেদিত প্রাণ, সেখানে আমি সারা জীবনই থাকবো। যখন শান্তনু ঠাকুরের সঙ্গে বা আরও অনেকের সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিলেন, তখন একেবারে তো শোরগোল পড়ে গিয়েছিল পার্টিতে, সামলালেন কি করে? না, এটা যেটা হয়েছিল সেটা একটা সিচুয়েশনে হয়েছিল, কিন্তু কখনোই যে পার্টি বিরোধী বা পার্টির সঙ্গে বেইমানি এরকম কোনো মেন্টালিটি নয়। এটা বারবার বিভিন্ন নেতৃত্ব পার্টিকে জানিয়েছে। মানুষের আবেগে কোথাও খারাপ লেগেছিল, কারণ কি আমাদের একদম গ্রাউন্ড স্তরের খেটে খাওয়া গরিব মানুষ, সাধারণ মানুষ, তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, তারাও কোশ্চেন তুলেছিল, সেই জন্য আমাদেরকে পার্টিকে জানানো হয়েছিল। তবে তার পরবর্তীতে বিএল সন্তোষজি এসেছিলেন, অমিতাভদা ছিলেন, সবার সঙ্গে কথা বলা হয়েছে এবং সমস্যাটা সলভ আউট হয়েছে। আপনি কি সত্যি আশা রাখেন যে সিএ এনআরসি হবে আমাদের পশ্চিমবাংলায়? আশা নিয়েই তো মানুষ বাঁচে এবং অমিত শাহজি কথা দিয়েছেন, নরেন্দ্র মোদীজি কথা দিয়েছেন, আমরা বারবার তাদেরকে ইনফর্ম করি এবং সংগঠনের মতুয়া মহাসংঘের পক্ষ থেকেও একটা প্রেসারে রাখা হয় এবং ইস্তেহারে ভারতীয় জনতা পার্টির যে প্রসঙ্গগুলো থাকে সেগুলো ভারতীয় জনতা পার্টি করেই। তো এই জন্য মানুষের প্রতি ভরসা রাখতে হবে। রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে অর্জুন সিং একে একে সবাই তৃণমূলে ফিরে গেলেন। কোথাও কি মনে হচ্ছে না যারা বয়সে অনেক প্রবীণ, অনেক দিন ধরে রাজনীতি করছেন, বর্ষিয়ান, তারা বুঝতে পেরেছেন আসলে তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো লড়াই নেই? দেখুন, প্রবীণ নবীনের গল্পটা নয়, এথিক্সের গল্প, নিজের সত্তার গল্প, নিজের থিঙ্কিং, আমার বিশ্বাসের গল্প। সেখানে কেউ আমাকে জেতাতে হেল্প করছে না, কেউ আমার মানুষকে আমার পক্ষে হয়ে ভোট করানোর জন্য লড়ছে না। আমি লড়ছি তাদের বিশ্বাস, তাদের ভালোবাসা নিয়ে। সেই জন্য তারা যেটা মনে করছে, তারা তাদের রাজনৈতিক ক্যারিয়ারকে আরও বেশি সুরক্ষিত, পকেটটাকে আরও বেশি ভর্তি করার জন্য লড়ছে। আমরা নীতি আদর্শে লড়ছি এবং লড়ে যাব যতদিন না পর্যন্ত। দেখুন, আপনি যেহেতু খুব মেধাবী মানুষ, আপনি চিকিৎসক, মেধাবী মানুষ, তরুণ, আমি এই প্রশ্ন আপনাকেই করব। অনেক সময় আমরাও কিন্তু প্রশ্ন করেই আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখি। আমি তিনটে কারণ বলছি, যে তিনটে কারণে পরিষ্কার হয়ে যায় যে ভারতীয় জনতা পার্টির সঙ্গে তৃণমূলের কোনো লড়াই নেই। 1 নম্বর, যখন আমরা সবাই জানি যে সিবিআই গ্রেফতার করতে গিয়েছিলেন প্রাক্তন নগরপালকে, সেই সময় হয়নি এবং তার কিছুদিন বাদে দিল্লিতে সমঝোতা হয়ে যায়, এমন একটা বার্তা ছড়িয়ে পড়ে চতুর্দিকে। 2, ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি কোনো রকম বাধা সৃষ্টি করার জন্য বা রাজনৈতিকভাবে ঝাঁপিয়ে পড়েননি, শুভেন্দু অধিকারী সহ কেউ কেউ চেষ্টা করলেও। এবং 3, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ,
ত্রিপুরা থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভোট ব্যাংক অর্থাৎ বিরোধীদের ভোট ব্যাংক ভাগ করার ক্ষেত্রে অনেকে মনে করছেন একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে ব্যবহার করছেন। এই তিনটে কারণ সহ আরও অনেক কারণ নিয়ে অনেকেই বলছেন। সারদা নারদা ছেড়েই দিলাম, কারণ আপনাদের পার্টিতে আর তৃণমূলে এমন অনেকেই রয়েছেন দুই পক্ষই মানে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছেন, সুতরাং ছেড়ে দিলাম। এই সব ঘটনাগুলো অন্যদের হয়তো সেরকমভাবে চড়া সুরে বাঁধে না, কিন্তু আপনি যেহেতু মননশীল, আপনি যেহেতু মেধাবী, আপনার তীক্ষ্ণ বুদ্ধি আছে, আপনার মনে প্রশ্ন জাগে না আসলে লড়ছি কাদের সঙ্গে? মানে আমি আবার চলে যাচ্ছি মহাভারতে, যে প্রশ্ন কৃষ্ণকে করেছিল অর্জুন, কে কাদের সঙ্গে লড়ছে, কে কৌরব কে পাণ্ডব, মনে হয় না? দেখুন, লড়াইটা তো মানুষের সাথে মানুষের, সেই রকম দেখতে গেলে তো ভারতবর্ষ থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলকেই তুলে দিতে হয়, সেই রকমভাবে তো আর দেশটা চলে না। কিন্তু যে সমঝোতার কথা বলছেন সেরকম কোনো সমঝোতার ব্যাপারে আমার জানা নেই। আমরা যে রাজনৈতিক সমীকরণে লড়াইটা করছি সেটা একটা দুর্বৃত্ত সরকার, একটা মানুষের উপরে অত্যাচারী সরকার, একটা কাটমানির সরকার, এবং সত্যিকারের অর্থে পশ্চিমবঙ্গে যে সার্বভৌমত্ব, মানুষের যে ধর্মনিরপেক্ষতা, সেইটাকে লঙ্ঘন করেছে প্রথমেই তৃণমূল কংগ্রেস। না হলে পশ্চিমবঙ্গে হিন্দুত্বের এত জোয়ার খুব তাড়াতাড়ি আসতো না। পশ্চিমবঙ্গে হিন্দুত্বের যে জোয়ার, হিন্দুত্বের প্রত্যেকটা মানুষ এখন বুঝতে পারছে যে হিন্দুত্ব সংকটে, পশ্চিমবঙ্গে যে কারণে জন্ম হয়েছিল সেই পশ্চিমবঙ্গ আজ সেই কারণে সংকটে, সেইটা কিন্তু একটা নির্দিষ্ট লুঙ্গি বাহিনী বলুন, দুধেল গাই বলুন, তাদের তোষণের জন্য তৈরি হয়েছে, যেটা বামফ্রন্ট গভর্নমেন্টের সময়ও এতটা ছিল না, আমি যদি কম্পারেটিভ স্টাডি করি। সুতরাং এই কোশ্চেনগুলো আপনাদের থাকবে, এই কোশ্চেনগুলো মানুষের মনেও থাকবে, কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি তার নীতি আদর্শ থেকে চ্যুত হয় না। ভারতীয় জনতা পার্টি আবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 24-এ কেন্দ্রের সরকারে আসবে, এবং বিভিন্ন রাজ্যে আমাদের সরকার রয়েছে। মহারাষ্ট্রের ঘটনা প্রমাণ করে দিচ্ছে যে ভারতবর্ষে হিন্দুত্ব বিরোধী, ভারতবর্ষের জাতীয়তাবাদ বিরোধী সরকার খুব বেশি দিন চলতে পারে না, এবং পশ্চিমবঙ্গের মানুষও জাগ্রত হচ্ছে। গত বিধানসভা ভোটে আপনি যদি দেখেন, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার দোরগড়া থেকে ফিরে গেছে। তার একটাই কারণ যে আমরা কাউন্টিংটা করাতে পারিনি, ভবিষ্যতে আমরা করাবো। এবং আমার কর্মীরা, আমার বিভিন্ন মোর্চার ভাই বোনেরা জাতীয়তাবাদী মানুষ, সনাতনী চিন্তাভাবনার মানুষ, তারা জেগে উঠেছে। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি খুব তাড়াতাড়ি সরকার গঠন করবে। মানে আপনি বলছেন কল অফ দ্য টাইম, অর্থাৎ মহাকালের ধ্বনি হচ্ছে হিন্দুত্ব এ রাজ্যে, এবং হিন্দুত্ব বিপন্ন, সেই জন্যেই হিন্দুরা ভারতীয় জনতা পার্টিকে আনবে। এবং আপনি আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, সেটা হচ্ছে, আমি শুধু একটু শব্দ পাল্টে দিচ্ছেন। আপনি বলছিলেন, তার মানে আপনি বলছেন অন্যান্য রাজ্যে বিজেপি বিরোধী কোনো শক্তিকেই মহারাষ্ট্র প্রমাণ করলো যে টিকতে দেবে না। ঠিক সেটা নয়। মহারাষ্ট্রের শিবসেনা ভারতীয় জনতা পার্টির থেকেও বেশি হিন্দুত্ববাদী, বেশি কট্টর হিন্দুত্ববাদী বললে আপনি যেটা মনে করেন, সেই শিবসেনা, সেই দলটাই, যেটা বাল ঠাকরের প্রতিষ্ঠিত দল। সেখান থেকে তারা নীতি আদর্শের প্রসঙ্গে অনেক চ্যুত হয়েছিল, যে জন্য তাদেরকে আজ ফল ভোগ করতে হচ্ছে। এখনও কি হবে এক্স্যাক্ট আমরা জানি না, কিন্তু যেটা হয়েছে সেটা প্রমাণ করে দিয়েছে যে নীতি আদর্শ থেকে চ্যুত হলে সরকার বেশি দিন চলতে পারে। মানে বিরোধী হলেও, বিধানসভায় বিরোধী হলেও এখনো আপনাদের মনে এই আশাটা আছে যে ভারতীয় জনতা পার্টি নয়, এরকম কোনো রাজ্য সরকার, সে যতই ক্ষমতাশালী, যতই শাসক জনপ্রিয় হোক না কেন, একদিন না একদিন তার সরকার উপড়ে ফেলে দেওয়া যাবে। ভারতীয় জনতা পার্টির সরকার তো অনেক রাজ্যেই নেই, অনেক রাজ্যেই আছে না। আমার প্রসঙ্গটা, আমি যে কথাটা বলতে চেয়েছি, যে একটা পার্টির যে নীতি আদর্শ, একটা পার্টি যে এজেন্ডার উপরে দাঁড়িয়ে সরকারে আসে, তার থেকে চ্যুত হলে কোনো রাজ্যের মানুষ খুব তাড়াতাড়ি বুঝে, অন্য রাজ্যের মানুষ একটু দেরিতে হলেও বুঝবে। মুকুল রায় এখনো তো আইনত ভারতীয় জনতা পার্টিরই বিধায়ক, পুরো বিষয়টা কেমন লাগে? দেখা হয়েছে এর মধ্যে? মুকুল বাবু খুব সিনিয়র মানুষ, আমি ওনাকে খুব রেসপেক্ট করি। আগে উনিও মাঝে মাঝে আমার সাথে কন্ট্যাক্ট করতেন, আমিও কন্ট্যাক্ট রাখতাম। বাড়ির আমাদের প্রচুর আম বাগান আছে, আম বাগানের আমও দিয়ে এসেছি দু একবার। দীর্ঘদিনের রাজনীতিক
সমীকরণে তিনি আছেন, কিন্তু বর্তমান সময়ে যেটা হয়েছে বা যেটা হচ্ছে সাধারণ মানুষ এটাকে ভালো চোখে নিচ্ছে না। এই ব্যাপারে আমার কোনো কমেন্ট করার নেই, এটা সাধারণ মানুষই তার জবাব দিয়ে দেবে। যাদের সঙ্গে বসে আছেন তাদের মধ্যে আপনারা কজন কোন দিকে মানে কত সময় আছেন আপনারা নিজেরাই জানেন না, অস্বস্তি হয় না একসঙ্গে বসতে? পশ্চিমবঙ্গে যদি একটি মানুষও ভারতীয় জনতা পার্টিতে টিকে থাকে সেটা ডক্টর মুকুটমণি অধিকারী, এইটুকুই বলতে পারবো। অনেকে যে বলছে যে আপনি লোকসভা নির্বাচনে দাঁড়াবেন এবং আপনি তো মনে করেন যে রানাঘাট লোকসভা নির্বাচনে আপনি দাঁড়ালে জগন্নাথবাবু বোধহয় 2 লক্ষ ব্যবধানে জিতেছিলেন, আপনিও নিশ্চয়ই জিততেন মনে করেন, আপনার কি মনে হয়েছিল? মানুষের ভালোবাসা, উচ্ছ্বাস এবং আমি তো খুব ছোট বয়সে বেশিরভাগের থেকে, তখন আরও ছোট ছিলাম, সবার একটা স্নেহ ছিল যে ছেলেটা গতানুগতিক রাজনীতি বাইরে গিয়ে কিছু করতে পারবে, সেই বিশ্বাসটা মানুষের মনে এখনো আছে। সেটা শুধু যে আমার পার্টির লোকজনের মধ্যে আছে এটা বলবো না, বিরোধী দলেরও অনেকে বিশ্বাস করেন তারা। সেই জন্য আমি মনে করি যে নদিয়াবাসীর ইমোশন, নদিয়াবাসীর জন্য আরও কাজ করার বৃহত্তর প্রাঙ্গণে আমি নিশ্চয়ই সুযোগ পাবো। অবশ্যই। আপনার একটা কথা শুনে আমার মনে হচ্ছিল এ রাজ্যে কিন্তু জানেন তো যারা বিরোধী রাজনীতি করেন, যারা শাসকদের রাজনীতি করেন, সমর্থক কর্মীরাও কিন্তু নেতাদের মতোই বুদ্ধিমান। তারা এখন আর ভাবে না, কারণ কে কবে কোন দল থেকে কোন দলে আছে না ওইভাবে নেয় না। আজকাল খুব ব্যাপারটা খুব খোলামেলা হয়ে গেছে। আমার একটা কথা আপনাকে খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, কিছু যদি না মনে করেন। একটা সময় তো চিকিৎসা শাস্ত্র পড়েছিলেন, সরকারি চাকরিতে ছিলেন, একটা খুব সুন্দরভাবে জীবন এগোচ্ছিল। আপনি অর্থোপেডিক নিয়ে এমডি করবেন ভেবেছিলেন, এমএস করবেন ভেবেছিলেন, দুঃখিত, হ্যাঁ এমএস করবেন ভেবেছিলেন, সার্জেন্ট হবেন। এখন কি সব কিছু পড়াশোনা সব কিছু কি গুলিয়ে গেল? মানে এমডি বা এমএস আর করার চিন্তা করছেন না? তো এই মুহূর্তে তো সম্ভব না, এত ব্যস্ততা থাকে সারাদিন। কিছু কিছু চেম্বার এখনো আছে, সেটার জন্য আক্ষেপ হয় একটু। বিধানসভার কাজ থাকে, আমার যে এলাকা বিধানসভার এলাকা সেখানে কাজ থাকে, পার্টির কিছু প্রোগ্রামগুলোতে যেতে হয়, পার্টির কাজকর্মে যেতে হয়, আমার যেখানে বাড়ি সেখানে কিছু কাজকর্মে যেতে হয়, নদিয়া দক্ষিণের মতুয়াদের সমস্ত অর্গানাইজেশনটাকে ঠিকঠাক করে চালাতে হয়, তারপরে তো অনেক কাজ থাকে পার্টির। তো সব মিলিয়ে টাইম হয়ে ওঠে না, হয়তো কাউকেই আমি স্যাটিসফাই করতে পারি না, কিন্তু আমি বসে থাকি না। কিন্তু এমডি বা এমএস করার জন্য আপনার কোথাও একটা মানে আক্ষেপ হচ্ছে না? সেটা একদিন না একদিন করব। সিচুয়েশন বা মানুষের ভার্ডিকটাকে মেনে নিয়ে এগোচ্ছে। হ্যাঁ, ওটাকে এখন ভাবছি না। এখন যেটা গুরু দায়িত্ব আছে এটাও একটা খুব বড় দায়িত্ব, বড় জনসেবার একটা প্ল্যাটফর্ম। এত তাড়াতাড়ি মানুষ আমাকে এই দায়িত্বগুলো দিয়েছেন, তো আমি সেগুলো মেনটেন করার চেষ্টা করছি, সেটা ভবিষ্যতে করব। অনেক সময় মনে হয় রাজনীতি খুব অবাক একটা বিষয়, অবাক ক্ষেত্র। ধরুন জগন্নাথ সরকার এবং আপনি, অনেকে বলেন আপনাদের জেলাতে আপনারা একেবারে একে অপরের মুখও দেখেন না, মুখও দর্শন করেন না। আবার দেখুন শান্তনু ঠাকুর এবং আপনারা মতুয়া নিয়ে চিন্তা ভাবনা করেন, কিন্তু কোথাও যেন আপনাদের মধ্যে একটা ব্যক্তিগত বোধহয় একটা দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু অথচ জগন্নাথ সরকার, আপনি এবং শান্তনু ঠাকুর একসঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন। মনে হয় না রাজনীতি কি বিচিত্র? তো আমি তো জানতাম না কে ছাড়বে না ছাড়বে। আমার যেটা মনে হয়েছিল যে আমি মানুষের প্রশ্নের উত্তর দিতে পারছিলাম না, আমি একটা বার্তা দিতে চেয়েছিলাম। এখানে পার্টি ছাড়ার বা কাউকে হার্ট করার বা পার্টির যে নীতি আদর্শ আছে, পার্টির যে সংবিধান আছে তার বিরোধী কাজ করার কোনো ইচ্ছা আমার ছিল না। আর জগন্নাথদা খুব রেসপেক্টেড একটা মানুষ, তিনি জেলা সভাপতি ছিলেন এবং আমার নাম যখন হচ্ছিল না তখন যে নামগুলো ভেসে আসছিল তার মধ্যে জগন্নাথদাকে আমি ভার্বালি সমর্থন জানিয়েছিলাম। তো মানুষ এটাকে অন্যরকমভাবে রিপ্রেজেন্ট করে জগন্নাথদার সাথে আমার খারাপ সম্পর্ক। না, উনি তো চেয়েছিলেন আপনি যাতে সাংসদ না হন। সেই রকম কোনো তথ্য বা প্রমাণ আমার কাছে নেই। আমি উনি যাতে হন সেই জন্য আমার কনসেন্টটা ছিল যে নামগুলো ভেসে আসছিল তার মধ্যে জগন্নাথদা বেশি পরিচিত, তিনি জেলার সভাপতি, অ্যাটলিস্ট পার্টির লোকজন তাকে চেনে। আর তার সাথে আমার পার্সোনালি কোনো বিরোধ নেই। অনেক মঞ্চে আমরা একসঙ্গে কাজ করি, অনেক অনুষ্ঠানে আমরা দুজনেই একসঙ্গে আমন্ত্রিত থাকি। আর শান্ত কথাবার্তা হয় এমনি? হ্যাঁ, দরকারে কথাবার্তা হয়।
দরকারে আমিও ফোন কথাবার্তা করি হয়। কখনো। আপনি এত সুন্দর কথা বলেন না, দরকারে কথাবার্তা হয়। আমি যে প্রসঙ্গটা করব, ধরুন রানাঘাট যেভাবে জনপ্রিয়তা নিয়ে ভারতীয় জনতা পার্টি প্রার্থী হিসেবে জগন্নাথ সরকার জিতে এসেছেন, আগামী দিনে এটা বিরোধী যারা আপনাদের রয়েছেন তাদের কাছে এটা হারা সিট, সুতরাং তারা তো একটা ঝকঝকে মুখ খুঁজছে। আবার দেখুন জগন্নাথ বাবু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় যা হয় দীর্ঘদিন বেশ 5 বছরে নিশ্চয়ই তার বিরুদ্ধ শক্তিও তৈরি হচ্ছে আপনাদের দলে। সুতরাং দলে হোক বা অন্য দলে হোক, সবাই বলছে রানাঘাটে আপনার সাংসদ পদপ্রার্থী হবেন, এ বিষয়ে সবাই নিশ্চিত। না, আমার সেটা মনে হয় না। ভারতীয় জনতা পার্টিতে কে ক্যান্ডিডেট হবে, কোথায় ক্যান্ডিডেট হবে, না ধরুন ভারতীয় জনতা পার্টিতে না হলেও অন্য জায়গায় হারা সিটে তো একটা ঝুঁকি নিতেই পারে আপনার মতো জনপ্রিয় মুখকে নিয়ে, না, যেখানে আপনি রানাঘাট এটা দক্ষিণ আমি মানে যদি win-win সাংসদ হই তাহলে ভারতীয় জনতা পার্টি থেকেই হব, এটুকুই বলতে পারি। অবশ্যই। আমার সর্বশেষ দুটো প্রশ্ন, একদম ব্যক্তিগত প্রশ্ন। অনেকে বলছেন আপনি ডাক্তার, আপনি নিজেও বলেছেন মানুষের দুঃখ যন্ত্রণা পেন এগুলো ঘোচানোর খুব চেষ্টা করবেন চিকিৎসা শাস্ত্র দিয়ে, আপনি বলছিলেন, শুনে খুব ভালো লাগলো। অনেকে বলেন যে সিটটা রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের একটা বিরাট ভোট পুল ছিল, কিন্তু আপনি নাকি সেখানে আপনার যারা ভোট দিয়েছেন, যারা আপনাকে ভালোবেসেছেন, তাদের একটা বিরাট অংশ, আমি জানি না আপনি এই মুহূর্তে পশ্চিমবাংলার সবচেয়ে এলিজিবল ব্যাচেলার নাকি, কিন্তু এটা তো বলতেই পারি যে আপনি তো অনেকের হৃদয়ের ডাক্তার হয়ে গেছেন। প্রচুর যুবতী, প্রচুর তরুণী, প্রচুর যারা প্রথমবার ভোট দিয়েছেন, তারা আপনাকে ছাড়া কাউকে ভাবতেই পারছিল না। তা এটা তো স্বীকার করবেন নিশ্চয়ই না, যে সুন্দর মুখের জয় সর্বত্র। হ্যাঁ, মানুষ ভোট দিয়েছে এবং ইয়ং জেনারেশন খুব ঢেলে ভোট দিয়েছে, সেটা আমি প্রথমেই বলেছি যে রাজনৈতিক রঙের ঊর্ধ্বে উঠেও একটা বড় অংশের মানুষ ভোট দিয়েছে। এবং আমি এটা আমার রাজনৈতিক মঞ্চ থেকেও বলি যে আমাকে ভোট দিচ্ছে বা আমার পার্টিকে ভোট দিয়ে জেতাচ্ছে, তার গুণগান করাটা আমাদের একটা অবশ্য কর্তব্য। এটাকে যদি আপনি ভোট ব্যাংকের রাজনীতি বলেন, আমি ভোট ব্যাংকের রাজনীতি করতে খুব বেশি আগ্রহী। অবশ্যই। আবার ডাক্তারিতে ফিরে আসবেন ভবিষ্যতে? অবশ্যই আসব, সুযোগ পেলেই আসব। তবে নদিয়াবাসীর জন্য কাজ করতে চাই এবং রাজনৈতিক ক্ষেত্রে আরও অনেক দূর এগোতে চাই, শিখতে চাই, অনেক কিছুই এখনও শেখা বাকি, শিখে যাব আশা করি। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মুকুটমণি অধিকারীকে। প্রথমবার টেলিভিশনে এত সময় স্টুডিওতে বসে টাফ টক এবং আর প্লাসে আপনার এই প্রথম সাক্ষাৎকারের জন্য আমি আপনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। একটা কথা বলে রাখি, 2024 এখনো বাকি, এটা আমার কাছেও পরীক্ষা, আপনারাও নিশ্চয়ই দেখবেন 2024-এ লোকসভা নির্বাচনে কোথায় প্রার্থী তিনি হন কিনা। আমি এখনো বলছি 80% তার প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল। টাফ টক উইথ ঋতব্রত এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য আপনাদের চোখ থাকুক আর প্লাস নিউজে, সবার আগে সবার পাশে। presented by পাঞ্জাব স্টেট ডিয়ার সাবান বাম্পার, প্রথম গ্যারান্টেড পুরস্কার 2.5 কোটি।